মূলত লালমনিরহাটে দুর্গাপুর যে সীমান্ত, সেই সীমান্তে আবারও ৩০ থেকে ৪০ জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ এবং তাদের ঠেকাতে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী। যেভাবে আসলে এই ঘটনাটা ঘটেছে তার একটা ধারণা আমরা পেয়েছি। সার্চ লাইট বন্ধ করে ৩০ থেকে ৪০ জনকে পুষিনের চেষ্টা করেছে। পুরো ঘটনাটা জানতে চাই, মিলন পাটোয়ারি একটু বলবেন আসলে কখন কিভাবে এই পুশিংটা হয়েছে, পুরো ঘটনাটা আমাদেরকে বলবেন। সীমান্তে ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা কি? কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিজিবি তো বটে, সাধারণ মানুষও নেমে এসেছে এই পুশিং ঠেকাতে। আপনি কি ছবিটা দেখেছেন একটু বলবেন আমাদেরকে, আমাদের অতিথিরাও শুনবেন এবং তারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন। জি মিলন। রাকিব, যে লালমনিরহাট 284 কিলোমিটার হচ্ছে সীমান্ত পথ এবং সীমান্ত গ্রামবাসীরা দীর্ঘদিন পর তারা একটা আশাবাদী ছিল, যেহেতু ভারত এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক পর্যায়ে যে একটা বৈঠক হচ্ছে, দীর্ঘ আশাবাদী ছিল যে সীমান্তে উত্তেজনা এবং বন্ধ হবে। কিন্তু গত শুক্রবারের পর থেকে আমরা দেখতেছি যে পুশিং চলছে, আবার ওনারা চেষ্টা করছে এবং আমরা আশাবাদী ছিলাম যে বৈঠক চলাকালীন অবস্থায় কোনো পুশিং হবে না। আমরা এইরকম একটা শান্ত অবস্থাও ছিলাম, স্থানীয় গ্রামবাসীরাও। কিন্তু আজকে হঠাৎ করে ঠিক আনুমানিক সন্ধ্যা 7:40 দিকে ভারতের বত্ত সিঙ্গিমারি ক্যাম্পের যে বিএসএফ সদস্যরা রয়েছে, তারা তাদের যে সীমানা তার কাটার বেড়ার ওখানে সার্চলাইট রয়েছে, সার্চলাইট জোন বন্ধ করে দেয় এবং সার্চলাইট বন্ধ করে দেয়। সেখানে তাদের একটা গেট আছে, বাংলাদেশের মানে প্রবেশের গেট। এই গেট দিয়ে সর্বপ্রথম 14 জনকে পুশিং করার চেষ্টা করে। তারপরে স্থানীয় গ্রামবাসীরা যখন দেখে যে সার্চলাইট হঠাৎ করে বন্ধ গেল, তারপরে গ্রামবাসীরা একজন জড়ো হওয়ার পরে লাঠি সোটা প্রতিরোধ, টর্চ লাইট মারা, বিভিন্ন ভাবে আলো জলে ঢাক ঢোল পিটে এবং তারা সীমান্ত যে এবং তার সঙ্গে বিজিবিও রয়েছে, সীমান্ত যে তারা তাদের যে এই প্রতিরোধের কারণে তারা বা তাদেরকে নিয়ে ব্যাক করে সীমান্তের তাদের ল্যান্ডের মধ্যে গাড়িতে করে তাদেরকে ওই পুশিং করে ব্যক্তিদেরকে রেখে দিয়েছে। এইভাবে প্রতিনিয়ত উত্তেজনা। আচ্ছা, আমাকে এখানে দুটো তথ্য দেন মিলন পাটোয়ারি। প্রথম কথা হচ্ছে সেই 30 থেকে 40 জন যাদেরকে বলা হচ্ছে তারা কি শূন্য রেখায় আছেন নাকি বিএসএফ তাদেরকে ভারতে আবার ব্যাক করে নিয়েছে? না না, শূন্য রেখা যখন প্রবেশ সার্চলাইট বন্ধ 3 মিনিটের মধ্যে যখন শূন্য রেখা থেকে নিয়ে আসার পথে গ্রামবাসীরা টের পেরে তারা লাঠি সোটানো প্রতিরোধ নেওয়ার পরে ওদেরকে আবার তারা ব্যাক করে নিয়ে তাদের সীমানার মধ্যে মানে ওদের মানে ভারতের সীমানার মধ্যে তাদেরকে অবস্থান করাচ্ছে এবং আবার আতঙ্ক যে গভীরতা আবার চেষ্টা করতে পারে। এখন পুশ করাইতে পারে নাই, এই তো। ওখানে কি বিজিবি ছিল? হ্যাঁ, বিজেপি এবং গ্রামবাসী, মানে যখন লাইট বন্ধ হয় তখনই সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে দুর্গাপুর সীমান্ত কি শান্ত হয়েছে নাকি এখনো সেখানে স্থানীয়রা আছেন? না, শান্ত নয়। স্থানীয় গ্রামবাসীরা সেখানে লাঠি সোটা নিয়ে তারা অবস্থান করছে এবং বাঁশি ভোগাচ্ছে, বিভিন্ন প্রকারের বাজনাও তারা বাজাচ্ছে যেন ওদেরকে যেন পুশিং করার মানে না পায় এই জন্য, এবং বিজেপি গ্রামবাসী মানে সতর্ক অবস্থা রয়েছে। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি কিছু জানতে চাইবেন আমার সহকর্মী মিলন পাটোয়ারির কাছে? জি জি, আমি জানতে চাই আসলে আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। জানতে চাচ্ছি যে মানুষগুলো গত 10 দিন যাবত সীমান্তে অপেক্ষা করছে, তারা তো মানবেতর জীবনযাপন করছে, সবকিছুর মধ্যে তারা তো মানুষ। সেক্ষেত্রে তাদের কন্ডিশনটা এখন কি? তাদের খাবার, তাদের ওই সময় অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো কিভাবে কি হচ্ছে এগুলো যদি জানা যেত। হ্যাঁ, মিলন পাটোয়ারি, আমরা গত শুক্রবার যাদেরকে পুশিং করার চেষ্টা করেছিল তাদেরকে আবার আমরা নোম্যান্স ল্যান্ড শূন্যরেখা নিকট থেকে তাদের কাছে আমরা জানতে পেরেছি যেগুলো তাদের যে ভারতের আধার কার্ড এবং তাদের যে পরিচয় পত্র, তাদের যে মানে ভারতীয়
জায়গার জমি তারা মানে ওখানে ক্রয় করেছে, সেই জমির কাগজপাতি সম্পূর্ণ বিএসএফরা ওরা নিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে একদম শূন্য। বিশেষ করে রাকিব বলি, যেহেতু লালমনিরহাট জেলা ৭৫ কিলোমিটার এদিকে কাঁটাতার বেড়া নেই অনেক স্থানে, সেদিক দিয়ে এখন তার চেষ্টা করতেছে। অনেক ধন্যবাদ মিলন পাটোয়ারি। প্রয়োজনে আবারও কথা হবে, এবং আমি আসলে শহীদুল ইসলাম বাবুল এবং সালাউদ্দিন আইয়ুবী দুজন মাননীয় সংসদ সদস্য আপনাদের কাছে একটু পরে আসবো। তার আগে আমি একটু সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিনের একটা মন্তব্য নিতে চাই। খাজা মাইনুদ্দিন, আপনি শুনলেন পুরো বিষয়টা, আপনাকে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি। আমাদের সহকর্মী মোহন ইসলাম তিনি সীমান্তে ঘুরছেন এবং সেখান থেকে নানামুখী আপডেট তার কাছ থেকে পাচ্ছি, এবং তিনি একটু আগে যে প্রতিবেদন আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা প্রচার করেছি, সেখানে তিনি বলছিলেন যে দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন, ভোট দিয়েছেন, নাগরিকত্ব কার্ড আছে, জন্ম ভারতে এমন নাগরিকদেরকেও বিএসএফ বাংলাদেশে ঠেলে দিচ্ছে, এবং প্রধান টার্গেট রয়েছে নারী আর শিশু। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে গেল কয়েকদিনে পুশিনে একজনকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমি একটু খাজা মনিরুদ্দিন জানতে চাই আপনার কাছে, মানে যদি পুরো ব্যাপারটা রাজনৈতিক হয়ে থাকে, আমরা কি আসলে কূটনৈতিক উপায়ে সমাধান করতে পারবো? আমাদের উপদেষ্টা তিনি বলেছেন যে এটার একটা দ্রুত সমাধান হবে, উপদেষ্টা জাহিদুর রহমান। রাজনৈতিক ইস্যু হলে কূটনৈতিক ভাবে মোকাবেলার বা প্রতিরোধ সমস্যার সমাধান করার সুযোগ আছে। আপনারা যদি স্মরণ করি আমরা, তাহলে দেখবো যে ভারত কিন্তু সমস্যাটাই অতীতে বলতো পুশ ইন করা হয়েছে। আমরা শব্দগতভাবে ভুল বললাম, পুশ ব্যাক করা হয়েছে ভারত বলতে চাইতো, মানে হচ্ছে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মিডিয়া প্রথম থেকে দু একবার ভুল করে লিখেছিল পুশ ব্যাক, পরে দেখলো যে এটা তো একটা ট্র্যাপ, এটা ন্যারেটিভের ট্র্যাপ। এটা তো পুশ ব্যাক না, পুশ ইন, অর্থাৎ ভারতের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে ভারতের নাগরিকদের ঠেলে দেওয়া হচ্ছে, এর একটা প্রমাণ হচ্ছে এনআরসি যখন ভারত করলো, তার আগে থেকে এই সমস্যাটা ছিল যে ধরেন ভারতের অনেকগুলো স্টেট থাকায় যে আসামের যে নাগরিক, সে তো পশ্চিমবঙ্গের নাগরিক থাকবে না, ভোটার থাকবে না, সুতরাং পশ্চিমবঙ্গে তার তো সমস্যা হতেই পারে। যে বিহারে আছে সে পশ্চিমবঙ্গের নাগরিক থাকবে না, পশ্চিমবঙ্গের যে ভোটার সে হয়তো উত্তরপ্রদেশে থাকবে না। এই সমস্যাটার সুযোগ দেয়, এবং আনফরচুনেটলি এখানে একটা আমরা ভারত অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে আমাদের অনেকে একদম গলা ফাটিয়ে ফেলেন, অথচ ভারত রাষ্ট্র হিসেবে এই বিজেপির আমলে না, শুধু আগে থেকে এই বিষয়ে সাম্প্রদায়িক আচরণ করে আসছে অধিকাংশ ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই কাজটি অত্যন্ত অমানবিক কাজ। আপনি দেখেন এই 0 পয়েন্টে যাদেরকে ঠেলে দিচ্ছে, নারী বা শিশু এবং বৃদ্ধ মানুষ বা পুরুষ, স্পষ্ট করেন, মানে অনেকে এই ব্যাপারটা জেনে খুব বিভ্রান্ত হচ্ছেন। মানে অনেকে ভাবছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে ক্ষমতা পেত, তাহলে এই পুশ ইনের কাজটা ভারত করতো না। আবার অনেকে ভাবছেন যে শুভেন্দু যেহেতু জিতে গেছেন এবং জেতার আগে তিনি আসলে যে টেকনিকটা খাটিয়েছেন, সেই টেকনিকটা হচ্ছে এরকম একটা তালিকা তৈরি করা, যাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যায় বা বাংলাদেশে পুশ ইন করা যায়। এটা হচ্ছে তার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অংশ হিসেবে তিনি কাজটা করেছেন। আমরা কোনটা বিশ্বাস করব? না, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন, তাহলে যে পুশিন যে এটা জিরোতে নামতো সেটা আমি মনে করছি না। এটি যেহেতু রাজনৈতিক ইস্যু, এটি কিন্তু খেয়াল রাখতে হবে ভারতীয় সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা দুইটা কারণে করা হচ্ছে। একটা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্যাল ইস্যু, তার অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু, সেই হিসেবে সে কাজটি করছে। ফরেন পলিসিতে একটা পুরনো কথা আছে, ফরেন পলিসি দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। এই যে মানে তার অভ্যন্তরীণ রাজনীতি যা হবে, সেটারই এক্সটেনশনটা হবে তার পররাষ্ট্রনীতি। সুতরাং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হচ্ছে একটা এই ধরনের নাগরিকত্ব সমস্যা তৈরি করে একটা রাজনীতি জিয়ে রাখা, সুতরাং এটা সে করবে। আর এটা হচ্ছে যদি মমতা আসে নাই, এতে হয়তো শুভেন্দু আসার ফলে হয়তো ইনস্টিগেটেড হয়েছে, সমস্যাটি এগ্রিভেট করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সমস্যাটা দিলে থাকতো না, কারণ বিজেপি গভর্নমেন্ট হিসেবে এটি হয়তো করতো। কিন্তু খেয়াল রাখতে হবে, বিজেপি হোক আর অন্য গভর্নমেন্ট হোক, এটি ভারত সরকারের যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সরকারের রাজনৈতিক ভাবে ভারতের সাথে ইস্যুটা পরিষ্কার ভাবে তোলা উচিত।